স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 268 ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। একের দাগে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করো। 1 ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, এদের মধ্যে ইবন বতুতা বেমানান। 2 খরাজ, খামোশ, জিজিয়া, আমির, এদের মধ্যে আমির বেমানান। 3 তঙ্কা, মোহর, হুন্ডি, জিতল, এদের মধ্যে হুন্ডি বেমানান। 4 শাহজাহানাবাদ, তুগলকাবাদ, কিলারাই, পিথোরা, দৌলতাবাদ, এদের মধ্যে দৌলতাবাদটা হচ্ছে বেমানান। 5 পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়, এদের মধ্যে বুরহানপুরটা হচ্ছে বেমানান। এরপর 2 দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। 1 খলজি বিপ্লব, এর সাথে হবে ইলিবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 রুমি কৌশল, এর সাথে হবে বাবর। 3 হৌজ, জল সংরক্ষণ। 4 দিনেমার, ডেনমার্কের অধিবাসী। 5 সরাফ, মুদ্রা বিনিময়কারী। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। 2 জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়। 3 রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ। 4 আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। 5 বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 6 সুলতান হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 1 মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? মোগলরা তাদের পিতার দিক থেকে সরাসরি তৈমুরের বংশধর ছিলেন। মধ্য এশিয়ার একজন প্রভাবশালী শাসক ছিলেন তৈমুর লং, তাই তারা নিজেদের তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত। হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? বিহারে আফগানদের নেতা শের খানের কাছে পরপর 2 বার হুমায়ুন পরাজিত হন। 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে। তার কাছে যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুনকে ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। 3 মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন বীরবল। তাঁর আসল নাম ছিল মহেশ দাস। তাঁর বুদ্ধির বলেই তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন, তাই বীর এবং বল শব্দ দুটি দিয়ে আকবর সেই বুদ্ধির জোরকেই বোঝাতে চেয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। কারণ তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন। 5 হচ্ছে জাবতি বলতে কী বোঝো? মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান, তাই সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে জাবতি বলা হয়। 5 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদনের দরকার হতো? ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক খলিফা, কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো। ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করাও সম্ভব ছিল না, তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন। যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানরা। আবার কোনো সেনাপতি বা সুলতানের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো। অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ: 1 সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য। খলিফা সুলতানকে স্বীকৃতি দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হতেন। 2 অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। খলিফা অনুমোদন করলে সিংহাসনে সুলতানের ন্যায্যতা প্রতিষ্ঠিত হতো। 2 প্রশ্নে রয়েছে সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তাঁর বিরোধী কারা ছিল? সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন দিল্লির মসনদে প্রথম নারী সুলতান। সুলতান রাজিয়াকে অনেকে সমর্থন করলেও অনেকে বিরোধিতা করেন। রাজিয়ার সমর্থক: সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। রাজিয়ার বিরোধী: রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একাংশ ও দিল্লির বাইরের তুর্কি অভিজাতরা, রাজিয়ার ভাই রুকনুদ্দিন, ফিরোজ, উলেমা, রাজপুত শক্তি প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 1 নম্বর হচ্ছে বিদ্রোহ। তাঁর আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে? 2 মঙ্গল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিজ খান তাঁর সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে? 3 উত্তরাধিকার বিরোধ। তিনি দিল্লিতে
দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি। কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে? কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। পরের প্রশ্ন, মোগল কারা? ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ভারতে বাবরের বংশধরগণ মুঘল নামে পরিচিত। বাবর ছিলেন তুর্কি নেতা তৈমুর লং এবং মঙ্গোল নেতা চেঙ্গিস খানের বংশধর। বাবর চেঙ্গিস খানের বা মঙ্গলদের জীবনযাত্রাকে ঘৃণা করতেন এবং তৈমুর লংয়ের বংশধর বলে গর্ববোধ করতেন। তা সত্ত্বেও বাবর ও তার বংশধরগণ ভারতের ইতিহাসে মুঘল নামে পরিচিত। 5 হচ্ছে পাট্টা ও কবুলিয়ত কী? দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকের স্বত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে অর্থাৎ সরকার বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হতো। পরের প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক চাষ বলতে কী বোঝো? বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেকে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হয় তাকে বাণিজ্যিক চাষ বলা হতো। অথবার প্রশ্নে রয়েছে, হুন্ডি কী? হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। 6 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1, আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গোল আক্রমণের মোকাবিলা করেছিলেন? আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানির শ্রেষ্ঠ সম্রাট। ভারতে সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গলরা 2 বার দিল্লি আক্রমণ করে। আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। 1, বিশাল সেনাবাহিনী গঠন। মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 4,75,000। 2 হচ্ছে সিরি শহর নির্মাণ। আলাউদ্দিন খলজি তাঁর বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ জোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। 2 দাগের প্রশ্নে রয়েছে, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাদশাহ। বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাদশাহ, পাদশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ। অর্থ হচ্ছে ফার্সি পাদ শব্দের অর্থ হলো প্রভু এবং শাহ শব্দের অর্থ হলো শাসক বা রাজা। এখানে পাদ ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি নিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? সুলতানি আমলে ভারতের প্রধান শাসনকেন্দ্র ছিল দিল্লি, তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো। তবে সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি পরবর্তীকালে পুরনো দিল্লি নামে পরিচিত হয়। পুরনো দিল্লির অবক্ষয়ের কারণ: 1, মুঘলদের রাজধানীর পরিবর্তন। সুলতানদের পরবর্তীকালে মুঘল শাসকগণ দিল্লি থেকে বিভিন্ন জায়গায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন। মুঘল আমলে পুরনো দিল্লির পরিবর্তে আগ্রা, ফতেপুর সিক্রি, শাহজাহানাবাদ রাজধানীর মর্যাদা লাভ করেছিল। 2, সার্বভৌম প্রতিষ্ঠা। অনেক শাসকগণ নতুন এলাকায় শহর প্রতিষ্ঠা করে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাইতেন। এজন্য সম্রাট শাহজাহান পুরনো দিল্লি থেকে কিছু দূরে শাহজাহানাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইকতা কি? সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হল সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানের প্রদেশগুলিকেই ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ: 1 নম্বর, রাজ্যের শাসন পরিচালনা। ইকতার শাসনকর্তাকে বলা হয় ইকতাদার বা মুফতি। ইকতাদার ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। 2,
সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। 3. রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। 5 নম্বর প্রশ্নে রয়েছে সুলহ ই কুল কি? সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। সুলহ ই কুল আদর্শ। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1. বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2. প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন। এবং 3. তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। 7 দাগের প্রশ্নে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1. আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন। কারণ সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। বাজারের ধরন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল। 1. মান্ডি, যেটা হচ্ছে শস্য বাজার। 2. সেরা ই আদল, যেটা কাপড়, চিনি, তেল প্রভৃতির বাজার। 3. পশুর বাজার। 4. প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার, যেমন শাকসবজি, মাছ ইত্যাদি। সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। বাজার পরিদর্শক রাজ কর্মচারী। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা ই মান্ডি, দেওয়ান ই রিয়াসত, বারিদ মানে হলো গুপ্তচর প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। বাজারের সরকারি নিয়মাবলী। আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো: 1. সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো। বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো। 2. কোনো ব্যবসায়ী ওজনের দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। 2 দাগে হচ্ছে ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন। দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা। সমস্যা: দক্ষিণ ভারতে 3টি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটেছে। 1. বিজাপুর, 2. গোলকোন্ডা ও 3. মারাঠা রাজ্য। এই রাজ্যগুলি জোটবদ্ধ হয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এই রাজ্যগুলি আকবরকে সাহায্য দিয়েছিল। দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য দখল। 1. বিজাপুর দখল। মুঘল বাহিনীর বারবার আক্রমণে বিজাপুর বিধ্বস্ত হয়েছিল এবং বিজাপুরের সুলতান আদিল শাহ আত্মসমর্পণ করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব 1686 খ্রিস্টাব্দে বিজাপুর মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। 2. গোলকোন্ডা দখল। বিজাপুরের পতনের পর মুঘল বাহিনী গোলকোন্ডার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডার কুতুবশাহী বংশের সুলতান আবুল হাসান আত্মসমর্পণ করেন এবং গোলকোন্ডা মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। 3 নম্বর, মারাঠাদের সঙ্গে সংঘাত। সম্রাট ঔরঙ্গজেব মারাঠা নেতা শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খান, জয়সিংহ ও দিলির খানকে নিযুক্ত করেন, কিন্তু তাঁরা শিবাজির কূট কৌশলের কাছে পরাজিত হন। শেষ পর্যন্ত তাঁরা শিবাজির সঙ্গে সন্ধি করেন, কিন্তু তাও ব্যর্থ হয়। 1674 খ্রিস্টাব্দে শিবাজি স্বাধীন মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ছত্রপতি উপাধি ধারণ করেন। সমস্যার মোকাবিলা। দাক্ষিণাত্য সমস্যার সমাধানের 3টি পথ ছিল। 1 নম্বর, বন্ধুত্বের নীতি। সম্রাট আকবর রাজপুত রাজাদের সঙ্গে যে নীতি গ্রহণ করেছিলেন। 2. করদ রাজ্যে পরিণত করার নীতি। দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে পরাজিত করে অধীন করদ রাজ্যে পরিণত করা। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করে সাফল্য লাভ করেছিলেন। 3. যুদ্ধনীতি। যুদ্ধে পরাজিত করে দখল করা। অথবার প্রশ্নে রয়েছে শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তাঁর শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার। ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা। শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো।
নম্বর হচ্ছে বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যেই একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তাঁর উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছিলেন। 3 দাগে রয়েছে মধ্যযুগে ভারতের দেশের ভিতরের বাণিজ্যগুলির ধরন কেমন ছিল তা লেখো। মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। এ যুগে বাণিজ্যকে দুভাগে ভাগ করা যায়: 1 গ্রাম ও শহরের বাণিজ্য এবং 2 একাধিক শহরের মধ্যে বাণিজ্য। গ্রাম ও শহরের বাণিজ্য। গ্রামে কৃষকরা বিভিন্ন শস্য ও সবজি চাষ করত। বিভিন্ন পেশার কারিগররা প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করত। শহরের অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে খাদ্যশস্য, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা হতো। গ্রাম থেকে শহরে যেসব জিনিস আসতো তার মধ্যে ছিল বিভিন্ন খাদ্যশস্য, তেল, ঘি, মাছ, মাংস, লবণ, সবজি, ফল, মাটির হাঁড়ি, কলসি প্রভৃতি। গ্রামে ব্যবসায়ীরা এইসব জিনিসপত্র এনে শহরের বাজারে বা বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করত। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বড় বাজার ছিল। এখানে শস্য, কাপড়, ঘোড়া প্রভৃতি বিক্রি হতো। সুলতানি যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনার কাজ শুরু হয়। একাধিক শহরের মধ্যে বাণিজ্য। আবার অনেক দ্রব্য সামগ্রী ছিল যেগুলি এক শহর থেকে অন্য শহরে বিক্রি হতো। এইসব জিনিসপত্রের মধ্যে প্রধান ছিল দামি ও শৌখিন জিনিস, যেগুলি ধনী ও অভিজাত পরিবারের লোকজন ব্যবহার করত। বিশেষত দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র, দামি আসবাবপত্র প্রভৃতি শহরের মধ্যে আমদানি রপ্তানি হতো। অথবার প্রশ্নে রয়েছে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলেন 1639 খ্রিস্টাব্দে। এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করত। নাগরিকদের বসতি। শাহজাহানাবাদের নাগরিকদের বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে বিভিন্ন ধরনের বাড়িতে নানা শ্রেণীর লোক বসবাস করত। শহরের ধনী ব্যক্তিরা টালি দেওয়া ইট পাথরের বাড়িতে বসবাস করত। ধনসম্পদের তারতম্য অনুসারে বাড়িরও তারতম্য হতো। তবে বড় বড় বাড়ির পাশে মাটি ও খড়ের ছোট ছোট কুঁড়েঘরও থাকত। বসতি এলাকার কোনো বিভাজন থাকতো না। নাগরিক সম্প্রীতি। শাহজাহানাবাদের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের নাগরিকগণ বিভিন্ন ধর্মের উৎসব সমবেতভাবে পালন করত। দিল্লির বিখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিনের, অর্থাৎ যাকে চিরাগ-ই-দিল্লি বা দিল্লির প্রদীপ বলা হতো, তাঁর দরগায় আলোর উৎসব হিন্দু মুসলমানরা একসঙ্গে পালন করত। মহরমে শিয়া ও সুন্নি গোষ্ঠীর লোকেরা যৌথভাবে অংশগ্রহণ করত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।